নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রখর দহন অতি দীর্ঘ দগ্ধ দিন। এই দীর্ঘ দগ্ধ দিনের যন্ত্রণা আমরা সবাই অনুভব করছি। অস্বস্তি সূচক বাড়ছে, গলগল করে ঘাম হচ্ছে। ঈশান কোণে মেঘের দেখা নেই, কিন্তু ভোট তো বড় বালাই। তাই রাজনৈতিক দলের কর্মীরা, নেতারা এবং প্রার্থীরা উদয়াস্ত পরিশ্রম করছেন জনতা জনার্দনের মন জয় করার জন্য। কেউ পারবেন, কেউ পারবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে অনেক সভা করছেন। শুভেন্দু অধিকারী সভা করছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছেন। আপনারা খুব খোলা মন নিয়ে দুটো সভাকে পাশাপাশি রেখে বিচার করুন, ছবিগুলো দেখুন। শুভেন্দু অধিকারীর সভায় কম করে কয়েক গুণ মানুষ বেশি আসছেন। দেখুন, মুখ্যমন্ত্রী সভা করলে কন্যাশ্রীর মেয়েদের, আশা কর্মীদের, অঙ্গনওয়াড়ি কর্মীদের, সরকারি কর্মীদের আসেন, তাদেরকে আসতে বলা হয় এবং কর্মী সমর্থকরাও থাকেন। সরকারি দল তাদের সর্বাধিনায়িকা সভা করলে মানুষের ভিড় হবে। সেই ভিড় অধিকাংশ ক্ষেত্রে সংগঠিত, স্বতঃস্ফূর্ত নয়। আর শুভেন্দু অধিকারীর ভিড় কিন্তু স্বতঃস্ফূর্ত। এক একটা জায়গায় শুভেন্দুবাবু নির্ধারিত সময় 3 ঘন্টা পরে পৌঁছচ্ছেন, তাও সেখানে কাতারে কাতারে মানুষ অপেক্ষা করছেন, সেলফি তুলছেন, হ্যান্ডশেক করছেন। মুসলমান ভাইয়েরাও রয়েছেন। এটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন। আসলে মুখ্যমন্ত্রীরা ঠিক সময় নষ্ট করছেন। কুচবিহার থেকে বহরমপুর মোট 11টা আসন আছে। আমার মনে হয় একটি আসন তৃণমূল জিতবে, সেটা হচ্ছে জঙ্গিপুর। আর রায়গঞ্জ ভাগ্য নির্ধারিত হবে ভিক্টর কি খেলা দেখাবে তার উপর। মুখ্যমন্ত্রী প্রচার শুরু করা উচিত তার বাড়ির অদূরে হাজরা মোড় থেকে। কারণ ওই 31টা কেন্দ্রে, এই 11টা কেন্দ্রের মধ্যে খলিলুর রহমান ছাড়া কেউ জিতবে না, সম্ভাবনা নেই। ওই রায়গঞ্জটা ভিক্টরের উপর ডিপেন্ড করছে। যদি ভিক্টর সেভাবে মুসলমান ভোট টানতে না পারেন, তাহলে কৃষ্ণবাবু একটু চ্যালেঞ্জ ছুটবেন। কিন্তু ওই বাকি 31টা আসনে তৃণমূল প্রচার করতে পারে, ওগুলোকে ছেড়ে দেন। মুখ্যমন্ত্রী সময় নষ্ট করছেন। প্রখর ও দহন অতি দীর্ঘ দগ্ধ দিন। তার শরীর তো মাঝে খারাপ হয়েছিল, তার বিশ্রামের দরকার। ওই প্রচারগুলো উনি ওখানকার গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গো, বিপ্লব মৈত্র, ওদের গাড়ি ছেড়ে দিতে পারতেন। মালদাতে একবার ববি হাকিমকে পাঠাতে পারতেন, মুর্শিদাবাদে পাঠাতে পারতেন, তাতেও কিছু লাভ হতো না। ওই 11টা আসনের মধ্যে তৃণমূলের ফল খুবই খারাপ হবে। শুধু জঙ্গিপুরটা তৃণমূল জিতবে, এটা আমি বলতে পারি। তা মুখ্যমন্ত্রীর স্পিন ডক্টরসরা, গোয়েন্দারা এই রিপোর্টটা দেননি মুখ্যমন্ত্রীকে। তারা তো দিদি দিদি করেন, হাত কচলান। অনেকেই অনুপ্রাণিত, গৃহপালিত, কিছু সংবাদ মাধ্যমের লোকজনও আছেন। সত্যি কথাটা মুখ্যমন্ত্রীকে বললে তার পরিশ্রম বাঁচত। যে উনি আর উত্তরবঙ্গে সময়টা না দিয়ে, সময়টা নষ্ট না করে দক্ষিণবঙ্গে বরঞ্চ সময়টা অনেক বেশি দিতে পারতেন। কারণ দক্ষিণবঙ্গেও তো শাসক দল খুব একটা ভালো জায়গায় নেই। দেখুন, প্রধানমন্ত্রী 2 দিন আগে সভা করলেন কোচবিহারের রাসমেলা মাঠে। অনেকে ভেবেছিলেন প্রধানমন্ত্রী খুব উচ্চ স্বরে অনেক কিছু বলবেন, কিন্তু প্রধানমন্ত্রী খুব সংযত ভাবে প্রচার করেছেন
এবং প্রধানমন্ত্রীর আসা যাওয়ার পথে জনতা জনার্দন যেভাবে ভিড় করে দাঁড়িয়েছিলেন তাকে দেখবার জন্য, 10 বছর ক্ষমতায় থাকার পর নরেন্দ্র মোদীকে ঘিরে যে এই উন্মাদনা, প্রধানমন্ত্রী শ্লাঘাবোধ করতে পারেন। আমার ধারণা প্রধানমন্ত্রী বুঝেছেন এই নিশ্চিত পিচে আর 4 চক্কা হাঁকিয়ে কি হবে, এনার্জিটা বরঞ্চ স্টোর করে রাখা দরকার। কঠিন পিচে তিনি ঝোড়ো ইনিংস খেলবেন, বাউন্ডারি হাঁকাবেন। কিন্তু মুখ্যমন্ত্রী ওই ওনারা স্বভাব আছে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। 2012 সালে জানেন IPL এ দিল্লিকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তা মুখ্যমন্ত্রী একটা বিরাট বড় ট্রেলারে সব খেলোয়াড়দের নিলেন, ট্রফি নিলেন, শাহরুখও বোধহয় ছিল, অরূপ বিশ্বাসকে দায়িত্ব দিয়েছিলেন। দিল্লি, কলকাতা হারালো দিল্লিকে। শুনুন, IPL কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে দিল্লি ক্যাপিটাল, দিল্লি ডেয়ার ডেভিলস ছিল না, হারিয়েছিল, ফাইনালে হারিয়েছিল, KKR জিতেছিল। মুখ্যমন্ত্রী ওটাকেও কলকাতা দিল্লির সঙ্গে তুলনা করলেন। এমন একটা ভাব করেন যেন দিল্লিতে যারা ক্ষমতাসীন তারা পশ্চিমবঙ্গের জনগণের শত্রু। বামেরা করত, কিন্তু এই পর্যায়ে করেনি। দীর্ঘ 45 বছর ধরে, 46-47 বছর ধরে আমরা কেন্দ্রীয় বঞ্চনার এই ধুয়ো শুনছি। দেখুন মুখ্যমন্ত্রী কিরকম পায়ে পা লাগিয়ে ঝগড়া করলেন। আচ্ছা, সিঙ্গুর নন্দীগ্রাম হচ্ছে জমি আন্দোলনের ধাত্রীভূমি, সেখানকার গণ আন্দোলনের সঙ্গে সন্দেশখালীকে আপনি এক বন্ধনীতে রাখছেন কেন? দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আর সন্দেশখালীর কথাটা শুনে আমার মনে হলো মুখ্যমন্ত্রীর যেভাবে রিয়াক্ট করলেন, যে একজন সহনাগরিক হিসাবে আমার লজ্জাই লাগলো। মানে ওই আর কি, এরকম তো কতই হয়। যদিও একবার বলেছিলেন জানেন বানতলা এই অনিতা দেওয়ানের ঘটনার পর, এরকম তো কতই হয়, বিস্তর তাই নিয়ে শোরগোল পড়েছিল। তখন তো আর টিভি সোশ্যাল মিডিয়া ছিল না, সংবাদপত্রই যতটুকু করার ততটুকু করেছিল। খুব অসংবেদনশীল মনে হলো মুখ্যমন্ত্রীর বক্তব্য। সিঙ্গুর নন্দীগ্রামকে তিনি এক বন্ধনীতে আনলেন, আর কথায় কথায় বিলকিস বানু, হাথরাস এইসব প্রসঙ্গ তোলে। আর সেগুলো তো অন্যায়। কে সমর্থন করছে? কেউ তো সমর্থন করছে না। তাহলে বিলকিস বানুর মর্মান্তিক ঘটনা, হাথরাসের ঘটনাকে ঢাল করে আপনি কি এই ঘটনা সাফাই দিচ্ছেন? মানে ওই রাজ্যগুলোতে হয়েছিল বলে এখানে যদি হয় কেউ কিছু বলতে পারবে না? অসংবেদনশীলতার সব সীমা উনি ছাড়িয়ে গিয়েছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারপরে বলছেন শ্বেতপত্র প্রকাশ করো। 100 দিনের কাজে শ্বেতপত্র, আবাস যোজনার কাজে শ্বেতপত্র। ওনার ভাইপো বলছে উনি এখন শুরু করেছেন। সবার আগে শ্বেতপত্রটা তো রাজ্য সরকারের প্রকাশ করা উচিত। কেন্দ্র যে অভিযোগগুলো করেছে, যে অ্যাকশন টোকেন রিপোর্ট দেওয়ার কথা তারা বলেছিল, কেন্দ্রের অভিযোগ, রাজ্যের পদক্ষেপ, এই নিয়ে একটা বিস্তারিত শ্বেতপত্র আপনি প্রকাশ করুন। কেন্দ্র কি বলেছিল? যারা আবাস যোজনায় ঘর পেয়েছেন কিন্তু যাদের পাওয়ার যোগ্যতা নেই, তাদের কাছ থেকে টাকাটা উদ্ধার করতে হবে। করেছেন? করেননি। আবাস যোজনায় যারা ঘর পাওয়ার যোগ্য, গ্রাম সভাতে তাদের তালিকা প্রকাশ্যে টাঙাতে হবে। করেছেন আগে? করেননি। যে সমস্ত আধিকারিকরা এই র্যাম্প্যান্ট করাপশনের সঙ্গে যুক্ত, তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো একাধজনের ক্ষেত্রে করেছেন, কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে, বাকিটা করেননি। কারণ মৌচাকে আপনি ঢিল ছুটতে পারবেন না। আপনার প্রশাসন পুলিশ আর আমলা নির্ভর। রাজনৈতিক প্রতিনিধিদের আপনি সেভাবে গুরুত্ব দেন না। আমলাকুল হচ্ছেন আপনার নয়নের মণি। এমনকি খোদ বিডিওদের সঙ্গে আপনি সরাসরি যোগাযোগ রাখেন, জন্মদিনের শুভেচ্ছা পাঠান, কিন্তু বিডিওর সঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি যোগাযোগ রাখলে
প্রশাসনের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আসে, সেই স্ট্রাকচারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেই অনুপ্রাণিত বিডিওরাই পঞ্চায়েত বোর্ডে কি করেছিল আপনারা জানেন? জয়ী হয়েছে বিরোধী প্রার্থী, শংসাপত্র পেয়েছে শাসকের লোক, তাই এগুলো হয়েছে। আদালতে বর্ণনা করেছে। তা সেই বিডিও আরো উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেওয়ার কোনো হিম্মতই নেই, কারণ একটা কি বলবো স্ট্রাকচারে চুরিটা হয়েছে, হাজার হাজার কোটি টাকার চুরি। আপনি পারবেন শ্বেতপত্র প্রকাশ করতে? সব শূন্য কুম্ভের আস্ফালন, ঝংকার, লাভ হবে না। মানুষ আপনার খেলাটা বুঝে গেছে। আবার বলছেন আমার মুখ দেখে ভোট দিন, এ কথা আপনি আগেও বলেছেন। আবার কেউ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে বলেন আমি তো জানি না, আমার কাছে তো কোনো খবর ছিল না। কেউ দুর্নীতি করলে সেই দায় তাকেই নিতে হবে। আবার নিজের মুখকে পুঁজি করে ভোট চাইছেন। এবার কিন্তু আপনার মুখকে পুঁজি করে তৃণমূল ভোট চাইলে ভোট পাবে না, কারণ সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আসমান জমিন ফারাক। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এককালে মানুষ মনে করত সততার মূর্ত প্রতীক, বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু, লড়াকু নেত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ইমেজ আর নেই। এখন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন দুর্নীতির সঙ্গে আপোষ করে চলা একজন নেত্রী। তার চারপাশে লোকজন স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সংগঠিত আর্থিক অপরাধের নায়ক। তাদেরকে তিনি আড়াল করেন, তাদের ওয়ে সাফাই দেন। কাউকে বাঘ বলেন, কাউকে সবুজ বিপ্লবের জনক বলেন। এই যে শেখ শাহজাহানের মতো দুর্বৃত্তকেও সমর্থন করেইছিলেন। শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছে, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন। ছোটবাবু বলেছিলেন কি করেছে শাহজাহান, তো কি করেছে শাহজাহান তো মানুষ জানে। আর মুখ্যমন্ত্রী বলেন আমি তো মিথ্যা কথা বলি না। আমার মনে হলো না কিছুক্ষণ নিজের মনেই হাসি, হা 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 হা। সহস্রাব্দের শ্রেষ্ঠ রসিকতা। পশ্চিমবঙ্গের মানুষ এগুলো জানে। তাই যেখানে এখন উনি ঘুরছেন, প্রচার করছেন, পদযাত্রা করছেন, লাভ কিছু হবে না। 19-এও লাভ হয়নি, 24-এও লাভ হবে না। কারণ আপনি একটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছেন, উত্তরকন্যা করেছেন, নানা রকম প্রতিশ্রুতি দিয়েছেন, বিনিয়োগ আনতে পেরেছেন। কিছু ডোল পলিটিক্স করেছেন, নানা রকম বোর্ড গঠন করে বিভাজনের চেষ্টা করেছেন। যে কুচবিহারে আপনি সভা করেছেন না, ওখান থেকে এই নিয়োগ দুর্নীতির শুরু হয়েছিল। আপনারই তো মন্ত্রী, তার মেয়ে কিভাবে বেআইনিভাবে চাকরি পেয়েছিল বঙ্গবাসী জানেন। নাকি ওখানে সময় নষ্ট করবেন না। আর মুসলমান ভাইদের আপনি ভাববেন না যে 100টার মধ্যে 91টা ভোট এবার আপনারা তাকে দেবেন, কারণ আপনার বিজেপি বিরোধী আস্ফালন অনেকটাই হচ্ছে প্রভাবশালীদের বাঁচাবার জন্য। একই আপনার দলের কোনো মতাদর্শ নেই। আপনি অতীতে বিজেপির সঙ্গে ঘর করেছেন। এই যে গুজরাট দাঙ্গার কথা বলছেন, নরেন্দ্র মোদী নির্বাচন জেতার পরে পুষ্পস্তবক কে পাঠিয়েছিল? আপনি তো পাঠিয়েছিলেন। আপনি তো অনেক দিন বিজেপির সঙ্গে ঘর করেছেন। আপনার এই বিজেপি বিরোধী আস্ফালন একবার মুসলমান ভাইয়েরা বিশ্বাস করেছে। 100টার মধ্যে 91টা ভোট আপনি পেয়েছিলেন 21-এর বিধানসভায়। বারবার এই জিনিস হবে না। সাগরদিঘির উপনির্বাচন সেটা প্রমাণ করে দিয়েছে। গুজরাট থেকে প্রার্থী আনতে হয়েছে অজিত বাবুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমার তো ধারণা ওনাকে খালি হাতেই ফিরতে হবে। আবার অজিত বাবুর প্রতি ভরসা রাখবেন সেখানকার মানুষ। মুর্শিদাবাদ, ওখানে আপনার আবু তাহেরের এবার আর কোনো সম্ভাবনা নেই, কিন্তু খলিলুর রহমান জিতবেন আমার ধারণা।
আপনি হাজরা মোড় থেকে শুরু করুন, কলকাতা উত্তর, দক্ষিণ, যাদবপুর, দক্ষিণ চব্বিশ পরগনার ছোটবাবুর কেন্দ্রে যান, সবাই জানে ওখানে কিভাবে ভোট হয়, কিভাবে 3 লক্ষর বেশি ভোটে উনি জেতেন। দেখুন হারা ম্যাচ ঘোরাতে পারেন কিনা। হাজরা মোড় থেকে শুরু করুন, ওই 11টা আসনকে ছেড়ে দিন, 31টা আসনে কনসেন্ট্রেট করুন, সেখানে ভালো ফল করলে 2 অঙ্কে পৌঁছতে পারবে। আমার এই বিনীত নিবেদন যদি আপনি শোনেন, জানবেন আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবেই আপনাকে এই পরামর্শটা দিয়েছি। এই পিচগলা গরমে এত ধকল নেবেন না। শনিবার ভোর রাতে আবার সেই একই কাণ্ড ঘটলো, 5ই জানুয়ারি যেটা সন্দেশখালীতে হয়েছিল। এনআইএ এর আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে ভূপতিনগরে গিয়েছিলেন অভিযুক্তদের ধরবার জন্য, আক্রমণের মুখে পড়লেন। এনআইএ এর মতো সংস্থার আধিকারিকরাই এখানে সুরক্ষিত নয়, তাদের উপর হামলা হচ্ছে। এখন তো নির্বাচন কমিশনের অধীনে চলে গেছে রাজ্যের আইন শৃঙ্খলা, তাহলে নির্বাচনের সময় কি হতে পারে তার একটা আন্দাজ তো আছে। সেই অনুযায়ী আশা করি তারা পদক্ষেপ নেবে। যখন বিদায় ঘণ্টা বেজে যায় না, তখনই শাসকের এরকম রক্তচক্ষুর মুখোমুখি হতে হয় রাজ্যবাসীকে, তদন্তকারী সংস্থার আধিকারিকদের, সাংবাদিকদের, সংবাদ মাধ্যমে। জনগণের সমর্থন যখন চলে যায়, তখন পুলিশের উপর, গুন্ডাদের উপর শাসক দলকে নির্ভর করতে হবে। সাধে জগদীপ ধনকর বলেছিলেন, এখানে আইনের শাসন নয়, শাসকের আইন আছে। কত বড় ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন জগদীপ ধনকর, বারে বারে সেটা প্রমাণিত।